বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন, একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কায়দায় চুরিটা করেছে, প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফরমেশনে। চোর বলাতেও দুঃখ হচ্ছে, উনি মানহানি মামলা করবেন, করুন না, আমি তো চাই উনি মানহানি মামলা করুন। মমতা চোর আর বলা যাবে না, মমতাকে চোর সবাই বলবে, উনি সবচেয়ে বড় চোর, উনি মামলা, উনি কোর্টে যান, আমি তো চাই উনি কোর্টে আসুন, উনি মামলা করুন ডিফেমেশনের, আমি খুশি হব, এবং সেখান থেকে উনি মামলা করলে ওর বিরুদ্ধে মামলার খরচটাও আদায় করে নেবো, যার বিরুদ্ধে মামলা করবে সেই যদি আমার কাছে আসে সেটাও করে দেওয়া যাবে। উনি বেঁচে যাচ্ছেন যেহেতু আমাদের আইন প্রক্রিয়া একটু সময় নেয়, আইন প্রক্রিয়া যদি দ্রুততার সঙ্গে হতো এতদিনে উনি গঙ্গার ওপারে থাকতেন। গঙ্গার ওপারে একটা বড় জায়গা আছে না, লাল প্রাচীর দিয়ে ঘেরা, সেখানে থাকতেন তিনি। ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করছি, প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে, আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা ধরবো এবং ভালো করে আটো করে ধরবো। আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। ব্যবস্থা নিচ্ছেন না কেন? এই ব্যবস্থা নবো করে লাভ, কিন্তু কবে থেকে বলছি, ওকে দেখলে লোকে তো চোর চোর বলে চেঁচাচ্ছে, প্রমাণিত হচ্ছে। এই যে এটা প্রমাণ হলো না, আদালতে সুপ্রিম কোর্টে গিয়ে ওর উকিল কান্নাকাটি করে বলছেন, হুজুর আমাদের কাউকে গ্রেপ্তার যেন না করে, দেখো আমরা ভুল করেছি, সব ঠিক করছি, আমরা অন্যায় কাজ করেছি, আমরা চুরি করিনি। এই পুরো কাজটাই তো, এই যে কোটি কোটি টাকা আদায় করেছেন, কার থেকে আদায় করেছেন, কারা আদায় করেছেন? চাকরি বিক্রি করেছেন, টাকা তো উনি পেয়েছেন, অস্বীকার করতে পারবেন নাকি? সব চাকরি বিক্রি, সব টাকা মমতা পেয়েছে, চাকরি বিক্রির ডিসিশনটা মমতা করিয়েছে। ঠিক মতো তদন্ত হলে উনি যান, আমি চাই উনি আদালতে যান আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। মমতা চোর সবাই বলবে। না বলেছেন ব্যবস্থা নেবেন, সে তো কোর্টে গেলে আপনি ব্যবস্থা নিচ্ছেন, উনি খালি ব্যবস্থা নেব, খাতা খুলবো, দেখিয়ে দেবো, এইসব না করে দেখিয়ে টেকিয়ে দিন, আমরা একটু দেখি, চক্ষু মেলে সকলে দেখুক না কি কি আছে ওর কাছে। কোথায় সম্পত্তি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নেই, গাড়ি নেই, কিছুই নেই, আপনার তবু গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনারা বারবার বলেন এই টাকা, ওই টাকা, সেই টাকা, কই? সেটাই তো তদন্ত করে বার করতে হবে, কিছুই নেই, সেটাই তো, সেই জন্যই তো তদন্তে ভয় পাচ্ছেন। আচ্ছা ধরুন আমি বলছি আমার বিরুদ্ধে তদন্ত হোক, রোজিনা বলছে হোক, তদন্ত হোক, যা আছে আছে, আরেকজন বলছে না আমার বিরুদ্ধে তদন্ত করা যাবে না, তাহলে কে অপরাধী বলে প্রমাণ হচ্ছে? বলছে বাড়িটা দেখা গেল লিপস অ্যান্ড বাউন্স, সবই তো, লিপস অ্যান্ড বাউন্সটা কি? লিপস অ্যান্ড বাউন্সটা ছেলে বাবা মা পিসি ভাইপো, তো লিপস অ্যান্ড বাউন্সটা কাদের? তার নামে একটা গাড়িও নেই। তাই তো, লিপস অ্যান্ড বাউন্সটা কাদের? এখন তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। সেই জন্য তো তদন্ত করে আমি খুঁজে বার করতে বলছি, লিপস অ্যান্ড বাউন্সটা হলো কোত্থেকে? কেন উনি তো ভাবছেন যে সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশে ওর চৌর্যবৃত্তির থেকে উনি রক্ষা পেলেন না। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ, চূড়ান্ত আদেশটা আসুক, তখন তো বলে যাবে কে তৃপ্তি পেল, কে ওরা মহিলাদের দাম ঠিক করছেন, কেউ বলছেন 2000, কেউ বলছে 5000, কেউ বলছে যে 2000 টাকা দিয়ে বিবৃতি করানো হয়েছে, কেউ বলছে 5000 টাকা দিয়ে বিবৃতি উদ্ধার করা হয়েছে। তো ওদের কাছে মহিলাদের সম্মানটা এইখানে, তো মনে করে না, তো মহিলাদের মনে করে বাজারের পণ্য। ওই যে টাকা ঠিক করে দিয়েছে, মনে নেই মমতা বলেছিলেন যে ধর্ষিতা হলে পরে বয়সের নিরিখে তার কম্পেনসেশন হবে। তো ওদের কাছে মহিলারা হচ্ছে নির্দিষ্টভাবে একটা পণ্য, ঘটি বাটি চাটি বিক্রি হয়ে যাবে, গোটা পরিবারটাই না জেলে চলে যায়। খুলছেন না কেন বুঝতে পারছি না আমি। উনি তো স্বভাবতই উনি একটু অসত্য কথা বলতে ভালোবাসেন, সেই অসত্য কথা বলছেন কেন? একটা সত্য কাজ করে দেখান। বিকাশ বাবু কোর্টে যান আর চাকরি খান, আপনার তো নামই হয়ে গেছে এরকম। খুব ভালো কথা তো, উনি চাকরি দিয়ে টাকা খেয়েছেন, এখন সেই চাকরিটা গেলে পরে তো মুশকিল হয়ে যাবে না। উনি আতঙ্কে ভাবছেন এই যে গোটা প্যানেলটা বাতিল, আগামী দিনে সুপ্রিম কোর্টও তাই করে দেবে, এই যাদের চাকরি যাবে তারা কি ওকে ছেড়ে দেবে নাকি? আমি বলছি যে অযোগ্যদেরকে এখন থেকে সিবিআই ডাকতে শুরু করেছে, তাহলে ডাকতে পারে, একটা তদন্তে কিন্তু বলা আছে যে তাদেরকে কাস্টাডিতে নিয়ে যাবে না, কিন্তু ডাকতে পারে, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাকতে, নিশ্চয়ই ডাকতে পারে।
সুপ্রিম কোর্ট তো ওরা তদন্তের ওপর স্থগিতাদেশ চেয়েছিলেন, সুপ্রিম কোর্ট তো স্থগিতাদেশ দেয়নি। সুপ্রিম কোর্ট বলেছে তদন্ত চলবেই, ওরা বলছে নির্বাচনের আগে আমার পুরো ক্যাবিনেট জেলে চলে যাবে। কারণ ওরা জানেন যে ক্যাবিনেটে জেলে যাওয়ার মতো সম্ভাবনা আছে, সেই জন্য ওরা আকুতি বিনতি করেছেন কোর্টের কাছে। কোর্ট বলেছেন ঠিক আছে, আপাতত নো প্রেসিপিটেট অ্যাকশন, এর যা অর্থ হয় বুঝে নেবেন, তদন্ত হবে। সুপ্রিম কোর্টে তদন্ত স্থগিতাদেশ চেয়েছিল, ওরা পায়নি। এখন তদন্ত করতে করতে আরো সত্য বেরোবে এবং তার জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, কেন ক্যাবিনেট এই ডিসিশন হলো। তার জন্য তো মানে কালীঘাটেও যেতে পারে, নবান্নও যেতে পারে, যেতে পারে তো, কোনো অসুবিধা নেই, আইনগত দিক থেকে কোনো অসুবিধা নেই। মানে জিজ্ঞাসাবাদ করতে পারে, হেফাজতেও নিতে পারে, কোনো অসুবিধা নেই। আরো একটা জিনিস হচ্ছে, এই অযোগ্যদেরকে রীতিমতো ডেকে সিবিআই জিজ্ঞাসা করছে, যাদের নাম নেই তারা কি করে প্যানেলে এসে গেল। জিজ্ঞাসা করবে, জানতে চাইবে তো, তারা বলবে টাকা দিয়েছেন দিদিকে, 10 লক্ষ 15 লক্ষ টাকা করে নিয়েছেন, এই সব টাকা নিয়েছেন মমতা। ইলেকট্রাল বন্ডের যে দুর্নীতির টাকা মমতা নিয়েছে, ও যদি এটাও তো একটা চুরির টাকা আমি মনে করি। যদি উনি সৎ হতেন তাহলে টাকাটা ফেরত দিয়ে দিতেন। ইলেকট্রাল বন্ড সুপ্রিম কোর্ট আনকনস্টিটিউশনাল বলে দিয়েছে, সেই টাকা নেবে কেউ? পার্টি, অন্য পার্টিও চালায় তো, পার্টি চালাবার জন্য চুরি করে টাকা নিতে হবে, বিদ্যুতের দাম বাড়িয়ে টাকা নিতে হবে, লটারি করে পশ্চিমবঙ্গে মানুষের সর্বনাশ করে তার থেকে টাকা নিতে হবে। এও তো দুর্নীতির টাকা, এ তো কালো টাকা। মদের ব্যবসায়ীদের টাকা নিতে হয় পার্টি চালাবার জন্য, সে পার্টি করবেন কেন যে পার্টি চালাবার জন্য আপনাকে দুর্নীতির আশ্রয় নিতে হয়? চিটফান্ড ছিল, চিটফান্ডের তদন্ত যে শুরু হলো, ছবি আঁকা বন্ধ হয়ে গেল। আপনারা কি চাইছেন? কি তৃণমূলের যাদেরকে চাকরি দিতে সব চাকরিগুলো খাচ্ছেন কেন? মানে ব্যাপারটা কি হয়েছে? 2.5 লক্ষ লোক পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে ওরা চাকরি দিয়েছেন কতজনকে এবং কতজনের থেকে টাকা নিয়েছেন, হিসেবটা ওরা দিয়ে দিন না, আমার তো দরকার নেই হিসেব নেওয়া। এই 2.5 লক্ষ লোক, তারা তো ভাবছে আমরা তো যোগ্য, তাদের যোগ্যতার মানটা নির্ণয় করবে কে? মানে এই অযোগ্যদেরকে হাঁটিয়ে আপনারা চাইছেন যারা যোগ্য আছে তারা। আমরা চাইছি পরিষ্কার নতুন করে মূল্যায়ন করো, স্বচ্ছতার ভিত্তিতে নতুন করে মূল্যায়ন করো, যারা যোগ্য তারা চাকরি পাক, সরকারি চাকরি। এটা মমতার নিজের ঘরের পয়সা না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি মানুষের পাশে আছি, সুপ্রিম কোর্টের রায়টা যখন বেরোলো আমি সুস্থ হয়ে গেলাম, আমি তৃপ্ত হয়ে গেলাম। হলো না, ওকে তো অতৃপ্ত থাকতে কেউ বলেনি। কেন, উনি তো ভাবছেন যে সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশে ওর চৌর্যবৃত্তির থেকে উনি রক্ষা পেলেন না। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ, চূড়ান্ত আদেশটা আসুক, তখন তো বলে যাবে কে তৃপ্তি পেল, কে সুপ্রিম কোর্টে আপনারা 2 গালে থাপ্পড় খেলেন, আপনাদের গাল দুটো লাল হয়ে গেল। খুব ভালো, আমাদের লাল গাল হয়েছে, উনি দেখুন চক্ষু ভরে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওর বুকে যে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। এই যে সিবিআই এখন ডাকাডাকি করছে, সিবিআই ডাকাডাকি আরো নতুন তথ্য বেরোচ্ছে, তো এইসব তথ্য থেকে কি প্রমাণ হচ্ছে? ঘটি বাটি চাটি বিক্রি হয়ে যাবে, গোটা পরিবারটাই না জেলে চলে যায়। আপনি ক্যাবিনেট যাবে বলছিলেন, আবার পরিবার জেলের কথা। নিশ্চয়ই, কেন আরো তদন্ত হয়ে দেখা যাবে এত সম্পত্তি হলো কোত্থেকে। ঠিক আছে, লিপস অ্যান্ড বাউন্সের যদি হয় তো শান্তিনিকেতন বাড়িটাকে বাজেয়াপ্ত করে নিক, অভিযোগ যায় আসে না লিপস অ্যান্ড বাউন্সের। তো এরা কেউ সত্য কথা বলে না, সত্যকে মোকাবিলা করতে এদের সাহস নেই। হলফনামায় তো অনেক অনেক কথা বলেছেন, অনেক কথাই বলতে পারেন। এখন নিজের সম্পত্তি বেনামে দেখিয়ে দিতে পারেন, সেটা দিয়ে তো বিচার হয় না। যদি বলেন লিপস অ্যান্ড বাউন্সে, তাহলে লিপস অ্যান্ড বাউন্সটা কি করে তৈরি হলো? তাই তো, সেই জন্যই তো আদালত থেকে যখন তদন্ত হচ্ছে জানতে চাইছে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি এলো কোত্থেকে। লিপস অ্যান্ড বাউন্স তো হঠাৎ টুক করে সম্পত্তি নিয়ে জন্মায়নি, তার জন্ম, তাহলে তাদের যে জন্ম সে থেকে এত টাকা হলো কি করে, কি ব্যাপার, যারা ডিরেক্টর তারা কি, এখানে তো ওরা নিজেরাই তো পিএমএলএ তে ফেসে গেলেন। যখন তিনি বলছেন যে এটা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি, তাই তো মানি লন্ডারিং এ আটকে গেলেন। আমি বলছি যে 2021-এ যে হলফনামা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে দেখা গেল 2024-এ যেটা দিয়েছেন, তখন তার ওয়াইফের নাম ছিল রুজিরা ব্যানার্জি, এখন হয়ে গেল রুজিরা নারুলা। কিন্তু আপনার প্যান কার্ড, সেই জন্য তো আমাদের রাজ্যে 2টো প্যান কার্ড বা আমাদের দেশে 2টো প্যান কার্ড হয় না, তো সেই জন্য তো ওরা তদন্তে ভয় পায়। তদন্তে ভয় পায় তো এই কারণেই, তা না হলে তদন্ত হবে, ভয় কি আছে? আপনারা কি এরকম আর্জি রাখবেন নির্বাচন কমিশনারের দেখা উচিত? কারণ এই যে হলফনামায় একটা গরমিল, চূড়ান্ত গরমিল, 21-এ যা দিচ্ছে 24-এ তাই নয়। কি হচ্ছে, কেউ
হলফনামায় সত্য কথা নাও বলতে পারে। হলফনামায় সত্য কথা বলতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা কেউ করেনি। কিন্তু পাবলিক ডোমেন তাতে কি, সে ওরা তো নিজেদের পরিচয় হচ্ছে অসৎ ভাষণ, অসত্য ভাষণ, অসত্য কাজের জন্যই তো ওরা পরিচিত, ওদের তো সত্যের জন্য পরিচিত নয়। সুতরাং ওদের তো অসুবিধা কিছু নেই। ওরা জানে যে আমি অসত্য কথাতে আমাদের উপজীব্য করেছি, সুতরাং গতকাল যা বলেছি আগামী দিন সে কথা নাও বলতে পারি। আমি আরো একটা বিষয় কথা বলবো। এই মুহূর্তে সন্দেশখালী রাত বিরতে পুলিশ যাচ্ছে, তাদের মা বোনেদেরকে রীতিমতো দেখা যাচ্ছে বেছে বেছে তাদের ঘর টার্গেট করছে, পুরুষদেরকে নিয়ে চলে যাচ্ছে। বাগতিপাড়া এরকম ঘটনা ঘটেছে, আমিও ফিল্ড রিপোর্টিং করেছি, একদম তাদের সাথে কথা বলেছি। রাত বিরেতে পুলিশি এই যে অত্যাচার, কি বলবো? সন্দেশখালীতে মহিলারা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করেছেন জমি লুটের বিরুদ্ধে। বাম আমলে যে জমি দেওয়া হয়েছিল পর্চা, সেই জমি দখল করে সেখানে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, মেয়েদের অসম্মানিত করা হয়েছে, রাত বিরতে মেয়েদের ডেকে পাঠানো হতো মিটিং এর নাম করে। এগুলো সত্য। এই সত্যকে আড়াল করবার জন্য বিজেপি প্রথমে শুরু করলো একটা ধর্মীয় প্রচার। ভারতবর্ষের পক্ষে লজ্জার যে একজন প্রধানমন্ত্রী তিনি এসে মিটিং এ বলছেন অপরাধী যেহেতু একটি নির্দিষ্ট সম্প্রদায় তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এরকম নির্লজ্জের মতো কথা প্রধানমন্ত্রী বলতে পারেন। আর ঠিক একই তার কাউন্টার পার্ট মমতা এরকম নির্লজ্জের মতো কথা বলে যাচ্ছেন। ওরা মহিলাদের দাম ঠিক করছেন, কেউ বলছেন 2000, কেউ বলছে 5000, কেউ বলছে যে 2000 টাকা দিয়ে বিবৃতি করানো হয়েছে, কেউ বলছে 5000 টাকা দিয়ে বিবৃতি উদ্ধার করা হয়েছে। তো ওদের কাছে মহিলাদের সম্মানটা এইখানে। সন্দেশখালী মহিলারা তারা হাতে লাঠি নিয়ে তৃণমূলদের পেটাচ্ছেন এবং ওখানকার বিজেপিদের এবার পেটাবেন কেন, এরা ওদের যে সামগ্রিক আন্দোলনটাকে নষ্ট করার চেষ্টা করছেন। মহিলারা যখন একবার মমতা নাটক করতে অভ্যস্ত, উনি সবই নাটক বলবেন। আর গেলেন না কেন উনারা? মানে যে আপনিও গেছেন সন্দেশখালী, সবাই গেছে সন্দেশখালী, বলছি উনাদের কোথায় আপত্তি? যদি নাটকই হয়ে থাকে তাহলে মা বোনদের সঙ্গে একটা মহিলা, ওরা মা বোন তো মনে করে না, তো মহিলাদের মনে করে বাজারের পণ্য। ওই যে টাকা ঠিক করে দিয়েছে মনে নেই, মমতা বলেছিলেন যে ধর্ষিতা হলে পরে বয়সের নিরিখে তার কম্পেনসেশন হবে। তো ওদের কাছে মহিলারা হচ্ছে নির্দিষ্টভাবে একটা পণ্য। একটাও গেলেন না, কোনো মহিলা মন্ত্রী গেলেন না, শশী পাজা থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে যারা এত বড় বড় কথা বলছেন, যারা বলছেন রাজ্যপাল নিয়ে এত প্রশ্ন তুলছেন, তারা একবার সন্দেশখালী গেলেন না। সন্দেশখালী যাবেন কি করে? সন্দেশখালী মহিলা তো ওদের গ্রহণ করবে না, কেন ওরা মহিলার হিসেবে মহিলাদের সম্মান রক্ষা করতে পারেননি। মহিলা হওয়া সত্ত্বেও ওরা মহিলাদের বাজারি পণ্য মনে করেছেন। সেই জন্যই সন্দেশখালীর মানুষ, মাটির মানুষ, তারা তো ওদের গ্রহণ করবে না, সেই ভয়ে